YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তাঘাটে একটা ভারী সুন্দর স্লোগান চোখে আপনারও পড়েছে নিশ্চয়ই, ফেরাতে হাল ফেরাও লাল। অসাধারণ স্লোগান, নিঃসন্দেহে বলা যায়। কিন্তু এই 13টা বছর কেটে গেল, প্রায় 13-14 বছর কেটে যাওয়ার পরেও লালের হাল কেন ফিরছে না? কেন বামেদের উন্নতি হচ্ছে না? যে উন্নততর বামফ্রন্টের স্লোগান দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় এসেছিলেন, সেই উন্নততর বামফ্রন্ট এখন কেন ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে, সেটা নিয়ে একটা পর্যালোচনা দরকার ছিল, এই মুহূর্তে অন্তত দরকার। কারণ পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক রাজনীতি যেভাবে বেড়ে উঠেছে, সেভাবে যদি বাড়তেই থাকে, নিঃসন্দেহে অসাম্প্রদায়িক দলগুলোর সামনে এগিয়ে আসা উচিত। কিন্তু বামেরা, তারাও কি অসাম্প্রদায়িক, নাকি তাদের শুধু মুখোশ? মুখ আর মুখোশের তফাৎ বুঝতে গিয়ে আমরা মাঝে মাঝে গুলিয়ে যাই, আমরা মাঝে মাঝে ঘেটে যাই যে কোনটা মুখ আর কোনটা মুখোশ। বামেদের এখনো কেন মানুষ ব্রাত্য করে রেখেছে, কেন দূরে সরিয়ে রেখেছে, আজকের এক্স ফ্যাক্টরে আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে বামেরা কেন তাদের হাল ফেরাতে পারছে না, লালের হাল কেন বেহাল এত বছর পরে। দেখুন, এই বামেরা দীর্ঘ সংগ্রামের পর ক্ষমতায় এসেছিল। খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন, এসব তো ছিলই। সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল তারা ক্ষমতায় এসে ভূমি সংস্কার করেছিল। জোরদার জমিদারদের জমি কেড়ে ভূমিহীন বর্গা চাষিদের মধ্যে তারা ভাগ করে দিয়েছিল। নিঃসন্দেহে এটা সবচেয়ে বড় কাজ ছিল বামফ্রন্ট সরকারের। তারপর যত দিন গিয়েছে, বামফ্রন্ট সরকার হয়তো শৈল্পিক উন্নতি করতে পারেনি, শিল্প তারা গড়তে পারেনি, কিন্তু কৃষির ভিত্তি কিন্তু বেশ শক্তপোক্ত হয়ে গিয়েছিল এই বামেদের সময়। এর মধ্যে কোনো ভুল নেই। কৃষকদের মধ্যে প্রায় 2 কোটি সদস্য ছিল বামেদের। সেই বামেরা আজকে ভোট জোগাড় করতে হিমশিম খাচ্ছে কেন? এই কারণগুলো খতিয়ে দেখতে গেলে একটু ইতিহাস দেখতে হবে এবং জানতে হবে বর্তমানকেও, তবেই তো ভবিষ্যৎটা দেখতে পাবো আমরা। দেখুন, বামেরা যত 34 বছর ক্ষমতায় ছিল, যত দিন গিয়েছে, বামেরা কিন্তু অত্যাচারী, ঔদ্ধত্যপূর্ণ হয়ে উঠেছিল। একের পর এক গণহত্যা, মরিচঝাপি, বিজন সেতু, সিঙ্গুর, নানুর, কোথায় নয় বলুন তো, নন্দীগ্রাম, একটার পর একটা গণহত্যা তারা ঘটিয়ে গিয়েছে। ছোট আঙারিয়ার মতন দুঃখজনক ঘটনা ঘটেছে, বানতলার মতন ঘটনা ঘটেছে, এবং এই নিয়ে তাদেরকে কিন্তু কখনো দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি। এই দুঃখ প্রকাশ না করা বা নিজেদের ত্রুটি বিচ্যুতি স্বীকার না করা বামেদের একটা বড় রোগ। আজও টেলিভিশনের পর্দায় যখন বাম নেতাদের দেখি, বৃদ্ধ থেকে শুরু করে খুচরো নেতাদেরও দেখি, তাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য শুধু আমাকে না, আপনাকেও নিশ্চয়ই অবাক করে। যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, যারা বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, তাদের মুখে ঔদ্ধত্যপূর্ণ কথা কি মানায়? যতবার তারা হেরে যায়, ততবার তারা বলে মানুষ আমাদের ভুল বুঝেছে। মানুষ ভুল বুঝেছে, এই কথাটা বলার মধ্যেও একটা ঔদ্ধত্য রয়েছে। তারা কোনো ভুল করেননি, মানুষই তাদের বারবার ভুল বোঝে। এই মানুষকে দায়ী করা, নিজেদের দোষ ত্রুটিকে আড়াল করার জন্য, এটা বামেদের একটা পুরনো রোগ। যেখানে যেখানে যতবার তারা হেরেছে, তারা বলেছেন মানুষ আমাদের ভুল বুঝেছে, আমরা ভুল করেছি, আমাদের অন্যায় হয়েছে। এই কথা বলে বামেরা কিন্তু এখনো মানুষের কাছে যাননি। উল্টো দিকে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, আমরা দেখেছি তৃণমূল নেত্রীর নির্দেশে সেখানে কিন্তু তৃণমূল নেতারা করজোড়ে মানুষের কাছে ক্ষমা চেয়েছেন যে আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা কিন্তু নিজেদের সংশোধন করব। বামেদের মধ্যে সংশোধনবাদটা নেই। বামেরা নিজেদের সংশোধন করতে জানে না, কোথাও না,
সারা পৃথিবীর কোথাও ইতিহাসে লেখা নেই বামেরা নিজেদের ভুল ত্রুটি থেকে নিজেদেরকে সংশোধিত করেছে। তাই যেখান থেকে বামেরা একবার সরে যায় সেখানে তাদের ফিরে আসা দুঃসাধ্য হয়ে পড়ে, কারণ নিজেদের ত্রুটি তারা সংশোধন করতে পারে না। এভাবেই চলছে বাংলার বামেদের অবস্থা। আমি সারা দেশের বামেদের অবস্থার কথা বলছি না, সারা দেশে তারা তো এমনি অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বাংলাতেও তাই। কিন্তু বাংলায় আশার আলো জাগাচ্ছে বামেদের একঝাঁক তরুণ তরুণী নেতারা, তারা কিন্তু আশার আলো জাগাচ্ছে। এই যে ধরুন বামেদের যে তরুণ নেতৃবৃন্দ উঠে এসেছে, সেই নতুন নেতৃবৃন্দের ওপর নির্ভর করে পুরনো বাম, পাকা চুলের বাম কতটা নির্ভরশীল এবং তাদেরকে কতটা বিশ্বাস করে, তাদের উপর কতটা আস্থা রাখে, সে সব কিছু নিয়ে আলোচনা করব। তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর কিন্তু লাল। লাল ধীরে ধীরে ফিকে হতে হতে কিছুটা লাল, বেশ কিছুটা লাল, বলা যায় প্রায় 90% লাল এখন গেরুয়ায় পরিণত হয়েছে, আর 2-3% লাল তারা হয়ে গেছে সবুজ। ফলে লাল এখন রয়ে গেছে ওই 5-6%। পশ্চিমবাংলার ক্ষেত্রে বলছি। কেন এরকম অবস্থা হলো? এরকম তো হওয়ার কথা ছিল না। মানে দুর্দণ্ড প্রতাপ বাম, যাদের কথায় এক ঘাটে বাঘে গরুতে জল খেত, এমনকি থানায় কোনো একটা এফআইআর জিডি লেখাতে গেলেও পার্টি অফিসের অনুমতি নিতে হতো সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে অথবা যিনি লেখাতে যাচ্ছেন তাকে। শাশুড়ি বৌমার ঝগড়া হোক, বাড়িওয়ালা ভাড়াটিয়ার ঝগড়া হোক, ত্রাতা সেই বাম। কারখানার গেটে গেটে আন্দোলন হোক, সেই লাল ঝান্ডাকেই আপনি দেখেছেন। কি এমন হঠাৎ হলো যে রিক্সা ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত ইউনিয়নের মাথায় বসে থাকা বাম ইউনিয়ন, বাম সংগঠনগুলো ধীরে ধীরে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? কেন মানুষ মুখ ফিরিয়ে নিল বামেদের থেকে? বামেরা এ নিয়ে কোনো পর্যালোচনা বা দলিল প্রকাশ করেনি এখনো। তারা কথায় কথায় বিভিন্ন কাগজপত্র, দস্তাবেজের কথা বলে, বিভিন্ন দলিলের কথা বলে, কিন্তু এখনো পর্যন্ত 13 বছর পরেও বাম তাদের ইভালুয়েশন করেনি। বামফ্রন্ট বলতে আমি এখানে সিপিএমকেই বেশি করে বলবো, কারণ সিপিএমই বামফ্রন্টের বড় দাদা। সিপিএম এর তরফ থেকে কোনো ইভালুয়েশন অন্তত প্রকাশ্যে হয়নি, অন্তরে গোপনে হয়েছে কিনা আমরা জানি না। তাই আমরা আমাদের মতন করে ব্যাখ্যা করার চেষ্টা করছি বামেদের এই হাল কেন। দেখুন, বামেদের প্রথম বছর 10-12 কিন্তু ভালো কাজ হয়েছিল, এর মধ্যে কোনো ভুল নেই। তারা চেষ্টা করেছিল পশ্চিমবাংলার উন্নয়নটা করতে, পাশাপাশি তারা কিন্তু রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল মরিচঝাপি, বিজন সেতু, এইসব জায়গায়। এইসব কথা আপনারা জানেন। মরিচঝাপির ঘটনা আপনাদেরকে বলেছি, বিজন সেতুর কথাও বলেছি, সমস্ত ইনসিডেন্টের ঘটনা আমরা তুলে ধরেছি একে একে। এই জিনিসগুলো থেকে বাম ধীরে ধীরে এক শ্রেণীর মানুষের থেকে দূরত্ব তাদের তৈরি হলো। আর যারা দক্ষিণপন্থী, যারা বাম নন, তাদের ওপর শুরু হলো অকথ্য অত্যাচার। কংগ্রেসের প্রায় 55,000 কর্মী খুন হয়েছেন বাম আমলে। 55,000 কর্মী, ভাবা যায়? গণহত্যা তো একের পর এক ঘটেই গিয়েছে। এই সবগুলো ধীরে ধীরে বামকে যেমন অপ্রতিরোধ করেছে, তেমনি বামেদের প্রতি একটা বিতৃষ্ণাও জন্মেছিল সারা বাংলার মানুষের মনে। ওই যে বললাম যে 2 কোটি কৃষক সভার সদস্য ছিল বামেদের, সেই 2 কোটি ভোটও আজ পায় না। 2 কোটি তো ছেড়ে দিন,
1,50,00,000 ভোট পেলেই বামেরা ভোটতে যায়। যেখানে যেখানে তারা দাঁড়াচ্ছেন ভোটে, বেশিরভাগ জায়গাতেই প্রায় 90-95% জায়গাতে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। কারণ মানুষের মনে সেই দগদগে ঘা এখনো কিন্তু জীবন্ত রয়েছে। এখনো মানুষ ভুলতে পারেননি কিভাবে পাকা ফসল ধানের জমিতে লাল পতাকা পুঁতে দিয়ে পুরো ফসল কেটে নিয়ে যাওয়া হয়েছে বাম বিরোধী বলে। মানুষ ভুলে যাননি যে পুকুরে ফলিডল ফেলে দিয়ে মাছ নষ্ট করে দেওয়া হয়েছে বাম বিরোধী বলে। বামেদের ভোট না দেওয়ার কারণে হাত কেটে নেওয়া হয়েছে, গলায় কই মাছ ঢুকিয়ে হত্যা করা হয়েছে, সন্তানের রক্ত দিয়ে ভাত মেখে মাকে খেতে বাধ্য করা হয়েছে। এসব শুনলে আপনারও গা শিউরে ওঠে, আমারও ভেতর থেকে একটা শিরশিরানি অনুভব হয়। এতটা নৃশংস মানুষ হতে পারে? বানতলার ঘটনার কথা ভেবে দেখুন। অনিতা দেওয়ান তিনি একজন সরকারি কর্মচারী, বামপন্থী ছিলেন না। তাকে ধর্ষণ করে তার যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে, মানে ভাঙা বোতল ঢুকিয়ে মেরে ফেলা হয়েছিল। জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো কতই হয়। এই যে এরকম তো কতই হয় বলে দায় সারা একটা এড়িয়ে যাওয়ার ব্যাপার মানুষ ভালোভাবে নেননি। ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। আর উল্টো দিকে কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছিলেন এবং বামেদের বিকল্প হয়ে উঠছিলেন। মানুষ হাতড়াচ্ছিলেন যে বামেদেরকে তো সরাবো, কিন্তু আনবো কাকে? 2011 এলো সেই সময়। 2011 মানুষ তৃণমূলকে ভোট দিয়ে জেতাতে চায়নি, তারা বামেদের থেকে পরিত্রাণ পেতে চেয়েছিল। খালি মাঝখানে হাতিয়ার হয়েছিল তৃণমূল। এই জয় মানে বামেদেরকে যে ধীরে ধীরে আজকে শূন্যে পরিণত করে দেবে সেদিনও বোঝা যায়নি। 2011তেও আমরা কল্পনা করতে পারিনি বামেরা পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরেও তো একটা শুরু হয়, সব শেষেরই শুরু হয়। তাই বামেরাও নতুন করে শুরু করেছেন তাদের যাত্রা। নতুন করে এক ঝাঁক তরুণ তরুণীকে সামনে রেখে তারা লড়তে শুরু করেছে। কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছে। যখন ক্ষমতায় থাকে কোনো রাজনৈতিক দল, তখনই দ্বিতীয় প্রজন্মকে তৈরি করতে হয়। যেমন আমি বারবার তৃণমূলের কথা বলবো, তৃণমূলের প্রশংসা করতে বসিনি এখানে, কিন্তু উদাহরণ হিসাবে তৃণমূলকে আনতেই হয়। দেখুন, তৃণমূল এখন ক্ষমতায়, বলা যায় তারা অপ্রতিরোধ্য। পশ্চিমবাংলায় তাদেরকে হারানোর মতন কোনো রাজনৈতিক দল নেই। তারপরেও তারা কিন্তু তাদের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর নেতৃত্বকে তৈরি করে ফেলেছে। তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন লড়াকু একটা মুখ সামনে নিয়ে এসেছে। তিনি সংসদের ভেতরে লড়ছেন, রাস্তায় নেমে জনজোয়ারে লড়ছেন। এইভাবে লড়তে লড়তে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন সরকারে যখন ক্ষমতায় আছে তখনই। বামেদেরও কিন্তু উচিত ছিল এই যে নতুন নতুন ছেলে মেয়েদেরকে তারা সামনে নিয়ে এসছে, তারা ক্ষমতায় থাকতেই যদি অল্প বয়সী ছেলে মেয়েদের সামনে এগিয়ে দিতেন, তাহলে কিন্তু বামেদের এই দুরবস্থা হতো না। তারা যারা পাকা চুলের বাম, তারাই কিন্তু ক্ষমতার মানে সমস্ত মধু ভাণ্ডটা ভোগ করে গিয়েছে। ছিবড়ে হয়ে পড়ে রয়েছে যখন বামেরা, সেই সময় ছিবড়েটা তুলে দেওয়া হয়েছে এই নতুন ছেলে মেয়েদের হাতে। তাদের হাতে কিন্তু পেন্সিল ছাড়া আর কিচ্ছু নেই। তাই যতই ভালো স্লোগান দিক বামেরা, যতই নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া আনুক, কোনোটাই আর কাজ করছে না। কারণ বামেদের আর মানুষ বিশ্বাস করছে না। এই তরুণ প্রজন্মকে যদি তারা ক্ষমতায় থাকতে নিয়ে আসতেন, যখন গৌতম দেব হাত পা ছুড়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বক্তৃতা দিতেন, তখন যদি শতরূপদের মতন ছেলে মেয়েদের সামনে এগিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা হতো না। যখন বিমান বোস আলপিনের কথা বলছেন, শাড়ির ওপরের নিচের কথা বলছেন, তখন যদি বামেদের এই দীপশিতা ধরের মতন নেত্রীকে সামনে এগিয়ে আনা হতো, তাহলে বামেদের আজকের এই দশাটা হতো না। কারণ একটা প্রজন্মের পর, একটা মানে বয়সের পর যে কোনো প্রজন্মের তাদের বুদ্ধি, ইনোভেটিভ ক্ষমতা, রাজনৈতিক দক্ষতা, মাঠে নেমে লড়াই করার প্রবণতা সব কমে আসে। আর এই কমে আসার আগে যদি আরেকটা প্রজন্মকে তৈরি করে রাখা যায়, মানে ব্যাটন যদি দ্বিতীয় প্রজন্মের হাতে তুলে দেওয়া যায়, তাহলেই তো সেই রাজনৈতিক দলের অগ্রগতি হয়। এই একই অবস্থা কিন্তু কংগ্রেসেরও হয়েছিল। রাহুল গান্ধী যতদিন না হাল ধরেছেন ততদিন, এবং হাল ধরেও তিনি বহুদিন হাবুডুবু খেয়েছেন, ইদানিং তিনি সফলতা পাচ্ছেন। বামেদেরও হয়তো সফলতা পেতে আরো কয়েক দশক লেগে যাবে, কিন্তু ততদিনে অনেকটা পিছিয়ে পড়বেন বামেরা। কারণ তাদের চিন্তা ভাবনার সাথে আধুনিকতার মিল নেই।
তাদের অর্থনীতি সারা পৃথিবীতে অচল। তারা যে অর্থনীতিতে বিশ্বাস করেন সেই অর্থনীতিতে আজকের পৃথিবী চলে না। চীনের মতন দেশ যারা বামপন্থী দেশ বলে পরিচিত, তারাও কিন্তু এই বামেদের পুরনো ধ্যান ধারণা ছেড়ে বেরিয়ে এসেছে। বর্তমান পশ্চিমবাংলার বামের লোকেদের মধ্যেও কিন্তু এরকম একটা বেরিয়ে আসার প্রবণতা দেখা গিয়েছিল বুদ্ধবাবুর আমলে। কিন্তু বুদ্ধবাবুর আমলে দেখা গেলেও কিন্তু সেটা কার্যকারিতা খুব একটা হয়নি। জোর করে, গায়ের জোরে, মারধর করে জমি কেড়ে নিয়ে শিল্প হয় না, এটা বুদ্ধবাবুরা বুঝতে পারেননি। শিল্প গড়তে গেলে যেখানে শিল্প হবে সেখানকার মানুষদের সাথে বুঝিয়ে সুঝিয়ে কথা বলে তাদের সাথে সহমত হয়ে তবেই তো শিল্প করতে হয়। জোর করে কারোর জমি কেড়ে নিতে গেলে যা হয়, বামেদের তাই হয়েছিল। আজ আমার আপনার ভিটে মাটি যদি কেউ জোর করে কেড়ে নিতে চায়, আমরা কি রুখে দাঁড়াবো না? আমাদের প্রতিবেশীরা কি আমাদের পাশে এসে দাঁড়াবেন না? ঠিক একই দশা হয়েছিল বামেদের, সিঙ্গুরেও, নন্দীগ্রামে। এবং সেখানে তারা অস্ত্র হাতে কিন্তু এর মোকাবিলা করতে চেয়েছিল। এটা ছিল আরো বড় ভুল। তাই এখন বামেরা যতই ফেরাও লাল বলুক না কেন, লাল আপাতত ফিরছে না একটাই কারণে, মানুষের মনে সেই ঘাগুলো কিন্তু এখনো শুকোয়নি। মানুষ কিন্তু আজও চোখ বন্ধ করলে পরিষ্কার দেখতে পান সেই মরিচঝাপির রক্ত, নন্দীগ্রামের রক্ত, সিঙ্গুরের রক্ত, রথীন দণ্ডপাতের বাড়ি থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসা গুলিতে সাধারণ মানুষের রক্ত, ছোট আঙারিয়ায় জীবন্ত পুড়িয়ে দেওয়া মানুষগুলোর লাশের ছবি কিন্তু আজও ভাসে আমাদের চোখে। আমরা কিন্তু ভুলতে পারি না বামেদের সেই অত্যাচারের ইতিহাসকে। এই ইতিহাস ভুলিয়ে দিতে গেলে বামেদের তৃণমূলের বিকল্প হয়ে উঠতে হবে। তৃণমূলের বিকল্প হয়ে উঠতে গেলে তৃণমূলের মতো করে রাজনীতি করতে হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার নন, কিন্তু তিনি এই জনজোয়ার যাত্রার মাধ্যমে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন মাঠে নেমে লড়াইয়ে তিনিও কারুর থেকে কম যান না। আজকে বামেদের একটা নেতাকে দেখান দেখি যিনি রাস্তায় নেমে জনজোয়ার যাত্রার মতো একটা বিরাট র্যালিকে সারা পশ্চিমবাংলা জুড়ে করতে পারেন? নেই, একজনও নেই। কারণ আয়েস আরামে থাকতে থাকতে গায়ে অনেক মেদ জমে গিয়েছে। এই মেদ ঝরিয়ে বামেরা কবে নামবে আমরা জানি না। আমরা অপেক্ষায় থাকবো সেই সুদিনের। কারণ রাজ্যে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে, হিন্দু মুসলমানের বিভেদ বাড়ছে, সেখানে বামেদের প্রাসঙ্গিকতা কিন্তু আছে, এটা অস্বীকার করা যাবে না। তাই বামেরা যদি নিজেদের সত্যি প্রাসঙ্গিক করতে চায় তাহলে তাদের তৃণমূলের বিকল্প হয়ে উঠতে হবে, স্ট্রিট ফাইটার হয়ে উঠতে হবে। রক্ত নিয়ে, রক্ত ঝরিয়ে আন্দোলন করলে হবে না, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে। শুধু সোশ্যাল মিডিয়ায় বড় বড় স্লোগান লিখে বা সোশ্যাল মিডিয়ায় বড় বড় বক্তৃতা করে টেলিভিশনে বিভিন্ন বক্তাদের পাঠিয়ে যুক্তিপূর্ণ বক্তার নামে আজগুবি কিছু তথ্য উত্থাপন করে পশ্চিমবাংলার ক্ষমতায় ফেরা যাবে না। বামেরা তাদের ইতিহাস যেন না ভোলে, তারাও কিন্তু লড়াই করে ক্ষমতায় এসেছিল। খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন ইত্যাদি ইত্যাদি, সেই আন্দোলনে ফিরতে হবে। তবে সেই আন্দোলন যেন রক্তক্ষয়ী না হয়, সেই আন্দোলন যেন কনস্ট্রাকটিভ হয়, গঠনমূলক হয়। তবেই বাংলার সাম্প্রদায়িক শক্তিকে কিন্তু পরাস্ত করতে তারা সম্ভব হবে। তা না করে বামেরা হুইসপার ক্যাম্পেনিং করে, অর্থাৎ ফিস করে প্রচার করে তারা কিন্তু নিজেদের ভোট সাম্প্রদায়িক শক্তির পাই অর্পণ করেছে। আর এটা হয়েছে বামেদের সবচেয়ে বড় ব্লান্ডার, সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল। এই ভুল থেকে শিক্ষা নিয়ে বামেরা কি ঘুরে দাঁড়াবে? আমরা অপেক্ষা থাকবো সেদিনে। আর আপনারা অপেক্ষায় থাকুন আগামীকালের এপিসোডে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।